এখন ক্লাস 11-এর জার্নাল পেপারের আন্ডারে রেকটিফিকেশন অফ এরার্স নিয়ে আলোচনা করব। ভুল সংশোধন কীভাবে করতে হবে। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ভুল হলে সেটা কীভাবে সংশোধন করতে হবে সেই ব্যাপারে আলোচনা করব। এখন কেন ভুল হয় সেটা আগে জানতে হবে। অনেক সময় হিসাব রক্ষক যারা হিসাব রাখে তাদের অসতর্কতার জন্য ভুল হতে পারে, অথবা যারা হিসাব সম্পর্কে যাদের জ্ঞান কম তার জন্যও ভুল হতে পারে। সে যাই হোক, সে গাণিতিক ভুল হতে পারে এবং অন্যান্য ভুলও হতে পারে। কিন্তু ভুলের কতগুলো কী ধরনের ভুল সাধারণত হয় সে সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমে হচ্ছে ছাড়ের ভুল, এরার্স অফ ওমিশন। হিসাব করতে গিয়ে অনেক সময় ট্রানজ্যাকশানটা লেখাই হয় না, যে ট্রানজ্যাকশানটা ছিল সেটা হিসাবভুক্ত করা হলো না, এটা হচ্ছে ছাড়ের ভুল। এরপর আছে কার্যমূলক ভুল। কার্যমূলক ভুল বলতে কোনটা বোঝায়, যেটাকে ইংরেজিতে বলছে এরার্স অফ কমিশন। এখানে কি হয়, অ্যামাউন্টের ভুল হতে পারে। হয়তো 10,000 টাকা ছিল, সেখানে 1,000 টাকা লিখে দিয়েছে। হিসাবের মধ্যে ভুল করে 10,000 টাকার জায়গায় 1,000 টাকা লিখে দিয়েছে, এটা হচ্ছে এরার্স অফ ওমিশন। আবার বেদাখিলার ভুল, এক জায়গায় একজনের নামে হিসাব আরেকজনের নামে দেখে দিন। মানিকের নামে হিসাব মানুষের নামে দেখিয়ে দেওয়া, তার নাম এখানে একজনের হিসাব আরেকজনের খাতে চলে গেল, এটা ভুল হতে পারে। আরেকটা হচ্ছে নীতিগত ভুল। আমাদের যে হিসাব শাস্ত্রের নীতি অনুযায়ী যেটা লেখার কথা সেটা না লিখে অন্য কিছু লেখে। যেমন রহিমকে 5,000 টাকা স্যালারি দেওয়া হয়, এখানে আমরা লিখতে হবে কি স্যালারি অ্যাকাউন্ট লেখার কথা, সেই জায়গায় স্যালারি অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে, এটা হচ্ছে হিসাব নীতি অনুযায়ী লেখা। সেখানে স্যালারি না লিখে রহিম অ্যাকাউন্ট লিখে, রহিম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে এটা নীতিগত ভুল। এরকম অনেক রকম ভুল হতেই পারে। কারণ ভুল কীভাবে সংশোধন করব সেটা আমাদের জানতে গেলে আগে জানতে হবে যে ভুল কখন হয়, কখন ধরা পড়ে। ভুল ধরা পড়ে সাধারণত রিয়ামিল করার আগে ধরা পড়তে পারে। এরার্স ডিটেক্টেড বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। তোমরা জানো যে প্রথমে যখন আমরা জার্নাল করি, জার্নাল থেকে সেগুলো খতিয়ানে পোস্টিং করা হয়, পোস্টিং করার পরে খতিয়ানের ব্যালেন্স করতে হয়। খতিয়ানের ব্যালেন্স দিয়ে যে অ্যামাউন্টগুলো বেরোয় সেই অ্যামাউন্টগুলো লেজারের ব্যালেন্স থেকেই আমাদের রিয়ামিল তৈরি করতে হয়। আর রিয়ামিল সাধারণত লেজারের ব্যালেন্স থেকে করলে, যে কোনো নির্দিষ্ট থেকে করলে রিয়ামিল দুদিকে সমান হয়। কিন্তু এই রিয়ামিল করার সময় যদি আমরা সমান না হয়, কিছু ভুল দেখা দিতে পারে, সেই ভুলের জন্যই মেলে না। সেটা ধরা পড়ে, রিয়ামিল করার সময় ধরা পড়ে। রিয়ামিল করার আগেও ধরা পড়তে পারে, রিয়ামিল করার পরেও ধরা পড়ে। আরেকটা ধরা পড়ে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার সময় ধরা পড়ে। তো তিনটে ক্ষেত্রে এরার্স ডিটেক্ট হয়। একটা হচ্ছে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, একটা আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, আর একটা হচ্ছে আফটার প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট। তোমাদের 11-এর যে সিলেবাসে যেটুকুন আছে ফার্স্ট সেমিস্টারে, সেটা এরার্স আর ডিটেক্টেড বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স এইটুকুনি আছে। এরপর সেকেন্ড সেমিস্টারেও আছে একদিন, এটা আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স থাকবে। আপাতত আমরা ফার্স্ট সেমিস্টারে যেটা আছে সেটা নিয়ে আলোচনা করছি, এরার্স আর ডিটেক্টেড বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। এটা রিয়ামিল করার আগে ধরা পড়লে কীভাবে আমরা সংশোধন করি। কারণ কথা হচ্ছে ভুল কত রকম হয়, এটা আমাদের কীভাবে ভুল হতে পারে। একটা হচ্ছে ওয়ান সাইড এরার, একদিকের ভুল হতে পারে, ট্রানজ্যাকশান থেকে যে আমরা ভুল করি। আর একটা হচ্ছে টু সাইড এরার, ডাবল সাইডেড এরার যেটাকে বলে, দুদিকে ভুল হয়। ওয়ান সাইড এরার থাকলে সাধারণত রিয়ামিলের আগে ধরা পড়লে এটাতে কোনো এন্ট্রি করার দরকার হয় না। যে ভুলটা হয়েছে সেটা শুধু অ্যাকাউন্টে বলে দিতে হবে, এখানে আসবে। ন্যারেশনের আগে লিখলে এটা সংশোধন হয়ে যায়। এটা কীরকম হয় ওয়ান সাইড এরার? হয়তো আমরা গুডস কিনেছি ক্যাশে, কিন্তু আমরা পারচেজ বইতে কম লিখেছি। দ্রব্য নগদে কিনেছি কিন্তু পারচেজ বইতে কম লিখেছি। আবার বিক্রি করেছি দ্রব্য নগদে, সেলস বইতে বেশি লিখে পড়েছি। এই বেশি লেখা, কম লেখা বা উল্টো দিকে লেখা, এগুলো সব ওয়ান সাইড এরার।
এই ধরনের ভুল হলে যদি রেয়ামিলের আগে ধরা পড়ে শুধু বলে দিতে হবে যে ভুলটা হয়েছে সেটা কীভাবে, কোন অ্যাকাউন্টে কীভাবে সংশোধন হবে। যেমন পারচেজ অ্যাকাউন্ট ওয়াজ কাস্ট শর্ট বাই ₹1000, মানে পারচেজ অ্যাকাউন্টে 1000 টাকা কম লেখা। পারচেজ অ্যাকাউন্টে কম লেখা হলো মানে কি, পারচেজ অ্যাকাউন্টকে 1000 টাকা ডেবিট কম করা হয়। তাহলে এটা সংশোধন করতে গেলে কোথায় আসবে? পারচেজ তো এমনিতে ডেবিট হয়, হ্যাঁ, কম লেখা হলে পারচেজকে ডেবিটই করবে। তাহলে এখানে সংশোধন করতে হলে শুধু লিখে দিতে হবে যে এটা 1000 টাকাটা যেটা কম লিখেছি সেটা পারচেজ অ্যাকাউন্টে ডেবিটে বসাতে হবে। এখানে একটু ন্যারেশন, নো এন্ট্রিজ নেসেসারি বাট ₹1000 ইজ পোস্টেড টু দি ডেবিট সাইড অফ পারচেজ অ্যাকাউন্ট, এইভাবে লিখতে হবে। আবার সেলস অ্যাকাউন্ট, গুডস সেল করেছি, হ্যাঁ, সেটা আমরা সেলস বুকে বেশি লিখে ফেলেছি। সেলস এমনিতে কী হয়, সেলস এমনিতে ক্রেডিট হয়। বেশি লিখলে কী করতে হবে, সেলসটাকে ডেবিট করতে হবে। যত টাকা বেশি লিখেছি তত টাকা যদি সেলসকে ডেবিট করলে ওটা সংশোধন হবে। রেয়ামিল করার আগে ধরা পড়লে সেটা তো এন্ট্রি করে সংশোধন করা যাবে না। ওয়ান সাইড এররের ক্ষেত্রে সেটা ন্যারেশনের মাধ্যমে বা সেলস অ্যাকাউন্টের ডেবিট দিকে একটু এরর বলে দেখালেও হবে। কারণ সেলস অ্যাকাউন্ট লিখতে হবে, ডেবিট দিয়ে সেলস, যেহেতু আমরা বেশি লিখে ফেলেছি সেলসকে কী করবো, ডেবিট করবো। ডেবিট দিকে লিখতে হবে, যত টাকা আমরা বেশি লিখেছি সেটা সেলস অ্যাকাউন্টে ডেবিটে বসালে সেটা সংশোধন হবে। ঠিক আছে, এখানে লিখতে নো এন্ট্রিজ নেসেসারি বাট যত টাকা বেশি লিখেছি, যদি 1000 বেশি লিখে 1000 ইজ টু পোস্টেড টু দি ডেবিট সাইড অফ সেলস অ্যাকাউন্ট, এইভাবে সংশোধন। ওয়ান সাইডের এররগুলো এন্ট্রি করে রেয়ামিলে আগে ধরা পড়লে সংশোধন করা যাবে না, শুধু ওটা ন্যারেশন আগে সেটা লিখে দিলেই হবে। বা অ্যাকাউন্টে যে টু এরর বলে লিখলে হবে, যদি সেলস অ্যাকাউন্টে বেশি লিখি তাহলে সেলস অ্যাকাউন্ট ডেবিট টু এরর বলে লিখে দিলেই হবে। সেটা বেশি লেখা হলে লিখতে হবে ওভারকাস্ট, আর কম লেখা হলে লিখতে হবে আন্ডারকাস্ট। যেখানে দুই দিকে যদি ভুল হয়, সেক্ষেত্রে আমাদের তিনটে জিনিস ভাবতে হবে, তিনটে ধাপের কথা ভাবতে হবে ডাবল সাইডের এরর হলে। প্রথম ধাপ হচ্ছে আমরা কি ভুল করেছি সেগুলো দেখতে হবে। আমরা কি এন্ট্রি করেছি ভুল করে সেটা দেখতে হবে। দ্বিতীয় ধাপে দেখতে হবে সঠিক এন্ট্রিটা কী হওয়া উচিত ছিল। আর তৃতীয় ধাপে দেখতে হবে যে আমরা রেক্টিফিকেশন এন্ট্রিটা কী হবে। যেমন একটা উদাহরণ দিয়ে এখানে বলা হচ্ছে, পারচেস মেশিনারি ফর ₹2000, মেশিন কিনেছি 2000 টাকা দিয়ে, রংলি পাস থ্রু দি পারচেস অ্যাকাউন্ট। 2000 টাকা দিয়ে মেশিন কিনেছি, আমরা ভুল করে পারচেস অ্যাকাউন্টে এনে ফেলেছি। তাহলে আমরা ভুলটা কী করেছি, পারচেস অ্যাকাউন্টে আনা মানে মেশিনকে ডেবিট না করে আমরা পারচেসকে ডেবিট করেছি। ভুলটা কী এন্ট্রি করেছি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করে ফেলেছি, ক্যাশেই কিনেছি এটা। এবারে আমাদের উচিত ছিল কি লেখা, পারচেসকে ডেবিট না করে মেশিনকে ডেবিট করা উচিত ছিল। তা সঠিক এন্ট্রিটা কী হবে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কারণ মেশিন কিনেছি, আমরা তো গুডস কিনিনি, মেশিন কিনেছি। গুডস কিনলে পারচেস হতো, কিন্তু মেশিন কিনেছি সেক্ষেত্রে আমরা ভুল করে পারচেস ডেবিট করে ফেলেছি, পারচেস টু ক্যাশ করে দিয়েছি। এখন সংশোধন করতে গেলে আমাদের কী করতে হবে, সঠিক উত্তরটা কী হবে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। সংশোধনের পরে আসছি, সঠিকটা হবে, এন্ট্রিটা হবে কি, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 2000 টাকা লিখতে হবে। এবার রেক্টিফিকেশান যখন করব তখন কী হবে, সংশোধনের দাখিলা করতে গেলে আমাদের তখন কী হবে, মেশিনটাকে তো আমি ডেবিট করার কথা ছিলই, তাহলে মেশিনটা ডেবিট হবে। আর ভুল করে যেটাকে ডেবিট করেছিলাম, কাকে ডেবিট করেছিলাম, পারচেসকে, তাহলে পারচেসের ক্রেডিট করে সংশোধন হবে। পারচেস কেটে যাবে, যেটাকে ভুল করে ডেবিট করেছিলাম এখন সেটাকে ক্রেডিট করলে সেটা কেটে যাবে। এন্ট্রিটা কী হবে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট, এটা হচ্ছে সংশোধনের দাখিলা। তার ডাবল সাইড এরর হলে আমাদের তিনটে জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথমটা খেয়াল রাখতে হবে যে আমরা কী ভুল এন্ট্রি করেছি। দ্বিতীয়টা কি খেয়াল রাখতে হবে, আমরা সঠিক এন্ট্রিটা কী করতে হবে। তৃতীয় ক্ষেত্রে খেয়াল রাখতে হবে রেক্টিফিকেশন এন্ট্রিটা কী হবে। যেমন এটার মাধ্যমে দেখানো হলো যে আমরা মেশিন কিনেছি 2000 টাকা দিয়ে, আমরা ভুল করে পারচেসকে ডেবিট করে দিয়েছি। আমরা এন্ট্রিটা কী করেছিলাম, ভুল করে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, সেখানে হওয়া উচিত ছিল কি, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এবার এটাকে সংশোধন করতে গেলে কী হবে, আমরা যেটাকে ডেবিট করার কথা তাকে ডেবিট করবো, কারণ মেশিনটা ডেবিট করার কথা মেশিন অ্যাকাউন্ট ডেবিট হবে। আর যেটাকে ভুল করে ডেবিট করেছিলাম পারচেস অ্যাকাউন্ট, সেটাকে এখন ক্রেডিট করে দিলেই সংশোধন হয়ে যাবে, পারচেস কেটে যাবে, মেশিনের অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ডাবল সাইডের এররের সংশোধন। আরেকটা উদাহরণ দিচ্ছি, রেন্ট পেইড করেছি 5000 টাকা, রেন্ট পেইড করেছি 5000 টাকা, সেখানে আমরা বিল্ডিংয়ের রেন্টের ছিল, সেখানে আমরা বিল্ডিং অ্যাকাউন্টকে ডেবিট করে ফেলেছি।
5,000 টাকা রেন্ট পেড করেছি, আমরা ভুল করে বিল্ডিং অ্যাকাউন্টে ডেবিট করেছি। এটা বিল্ডিংয়ের রেন্ট ছিল, আমরা ভুল এন্ট্রিটা কী করেছি, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। আসল এন্ট্রিটা কী হবে, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। সংশোধন করলে কী করব, যেটাকে ডেবিট করার কথা ছিল তাকে ডেবিট করবো, তার মানে রেন্টকে ডেবিট করার কথা ছিল, এখানে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে। আর ভুল করে যাকে ডেবিট করেছিলাম বিল্ডিং অ্যাকাউন্ট, তাকে ক্রেডিট করলে এটা সংশোধন হয়ে যাবে। আচ্ছা, আরেক কিছু ভুল আছে, এরকম ডাবল সাইডের এরর মধ্যে আছে, আমি সেগুলো পরপর এন্ট্রি জার্নালের মাধ্যমে বোঝাচ্ছি। আচ্ছা, পারচেস অফ স্টেশনারি ₹500 নট পোস্টেড টু দি স্টেশনারি অ্যাকাউন্ট। স্টেশনারি কিনেছি আমরা 500 টাকা দিয়ে, কিন্তু স্টেশনারি অ্যাকাউন্টে আমরা পোস্টিং করিনি। স্টেশনারি অ্যাকাউন্টে পোস্টিং করিনি, এটা কি হলো, আমরা এক জায়গায় এন্ট্রি করেছি, আরেক জায়গায় করিনি। স্টেশনারি ক্যাশে লিখেছি বাই স্টেশনারি, কিন্তু স্টেশনারিতে টু ক্যাশ লেখা হয়নি। তাহলে এক্ষেত্রে কী হবে, স্টেশনারি অ্যাকাউন্ট এখানে ডেবিট হবে যত 500 টাকার জন্য, তাহলে সংশোধন হয়ে যাবে। এটা ন্যারেশন আকারে লিখে দিলে হবে, এটা ওয়ান সাইডেড এরর। পোস্টিংয়ে ভুল হয়েছে, এক জায়গায় পোস্টিং করেছি, আরেক জায়গায় পোস্টিং করিনি। তাহলে এটা সংশোধন করতে গেলে স্টেশনারি অ্যাকাউন্টের ডেবিট দিকে 500 টাকাটা লিখে দিলেই সংশোধন হয়ে যাবে। এরর টু এরর বলে, স্টেশনারি টু এরর বলে লিখে দিলে এটা ওয়ান সাইডেড এরর। আচ্ছা, আবার বলছে আরেকটা ওয়ান সাইডেড এরর বলছে, পারচেজ ডেবুক ওয়াজ আন্ডারকাস্ট বাই ₹500। মানে পারচেজ ডেবুকে 500 টাকা কম লেখা হয়, তাহলে এখানে পারচেজ কী হয়, এমনিতে ডেবিট হয়, তো 500 টাকা কম লেখা হয় যখন পারচেজ অ্যাকাউন্টে ডেবিট দিকেই বসালেই হয়ে যাবে। তাহলে এখানে পারচেজ অ্যাকাউন্ট, এখানে কত টাকা ডেবিট হবে, যত টাকা কম লিখি তত টাকায় পারচেজ অ্যাকাউন্টে ডেবিট করলেই ওইটা ন্যাশনাল অ্যাকাউন্টে লিখে দিলেই হবে, এটা এন্ট্রি কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আর অনেক রকম ভুল হতে পারে, যেমন আমরা পারচেজ গুডস করেছি রাহুলের কাছ থেকে 5,000 টাকা, কিন্তু আমরা কোনো রেকর্ডই করিনি। এটা কি ভুল, ছাড়ের ভুল, তাই তো, রেকর্ড না, কোনো এন্ট্রি করিনি। তাহলে আমাদের দাখিলাটা করা উচিত ছিল কি, রাহুলের কাছ থেকে 5,000 টাকার গুডস কিনেছি, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিটে রাহুল লেখা উচিত ছিল, এটা সঠিক এন্ট্রি। এখন সংশোধন করলে সেই যেটা লিখিনি সঠিক এন্ট্রি সেটা লিখলেই সংশোধন হয়ে যাবে, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিটে রাহুল লিখলেই এটা সংশোধন হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়ান সাইডের এরর ছিল, শুধু ন্যারেশন লিখলেই হবে, আর টু সাইডের হলে এন্ট্রি করে সংশোধন করা যাবে। যেমন আরেকটা বলছি টু সাইডের এরর, যেমন ওয়েজেস পেইড ফর ইনস্টলেশন অফ মেশিনারি ₹10,000 wrongly recorded, wrongly debited to wages side। আমরা ওয়েজেস পেইড করেছি মেশিন বসানোর জন্য ফ্যাক্টরিতে, অ্যাকচুয়ালি এন্ট্রিটা আমার সঠিক এন্ট্রিটা এখানে হওয়া উচিত ছিল 1 নম্বর, যেটা আসল সেটা এন্ট্রি মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, আমরা ভুল করে কী করেছি, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করে দিয়েছি। এখন সংশোধন করলে কী করতে হবে, যাকে ডেবিট করার কথা তাকে ডেবিট করবো। তাহলে এখানে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট হবে, যা মেশিন যেহেতু আমরা বসানোর জন্য মজুরি দিয়েছি, এটা অ্যাকচুয়ালি মেশিনের খরচা, এটা ওয়েজেস খরচা না, ঠিক আছে। তাই মেশিনারি অ্যাকাউন্টকে এখানে ডেবিট করতে হবে, ভুল করে ওয়েজেসকে যেটা ডেবিট করেছিলাম তাকে ক্রেডিট করলে সংশোধন হবে। তাহলে সংশোধিত এন্ট্রিটা হবে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস অ্যাকাউন্ট। তাহলে ওয়েজেসটাও কেটে গেল, যেটাকে ভুল করে ডেবিট করেছিলাম, আর তার জায়গায় মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল। মোটামুটি তোমাদের এই ওয়ান সাইডের এরর আর এই টু সাইডের এররই ডাবল সাইডের এরর আছে, এবং এটা রেয়ামি করার আগে ধরা পড়ার জন্য যে সংশোধন আছে সেগুলি 11 কোর্সে আছে, ফার্স্ট সেমিস্টারে। এরপর সেকেন্ড সেমিস্টারও আছে, এটা আফটার প্রিপারেশন ট্রাভেলেন্সে তখন কীভাবে সংশোধন করবে সেটা তখন দেখানো হবে। আপাতত এইটুকুন জানার দরকার ফার্স্ট সেমিস্টারের জন্য। বুঝতে পারলে যদি কোনো সমস্যা হয় আমাকে পরে জানাবে, ঠিক আছে। এবার ক্লাস 11-এর অ্যাকাউন্টিং ফর বিলস অফ এক্সচেঞ্জ নিয়ে আলোচনা করি। বিল অফ এক্সচেঞ্জ, বাণিজ্যিক হুন্ডির হিসাব নিকাশ নিয়ে আলোচনা করব, কীভাবে এই এন্ট্রিগুলো আসে সে নিয়ে আলোচনা করব।
এটা একটা এখন বলতে হবে যে বাণিজ্য হুন্ডিটা কী। এটা একটা লিখিত দলিল, হ্যাঁ, যেটা কিনা যে টাকা পায় সে লেখে, যার কাছ থেকে পায় তার হয়ে লেখে, হ্যাঁ। একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের মধ্যে থাকে টাকাটা প্রদান করার জন্য একটা আদেশ জারি করে। কে জারি করে? যে টাকা পায় সেই ব্যক্তি। এটাকে বলছি বাণিজ্যিক হুন্ডি। এটা রিটেন ডকুমেন্ট, হ্যাঁ, which is written document which is written by draft on behalf of drawee for a certain period, and it should be accepted by drawee. মানে এটাকে ড্রয়কে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ সে তাকে জানানো হলো যে তোমার কাছ থেকে টাকা পায় যে ড্রয়ার, মানে যে সেল করে সে পাবে, হ্যাঁ, সেটা তাকে জানানো হয়। তারপর সে দেখে কবে শোধ করতে হবে সেটাও দেখে নেয়, অ্যামাউন্টটাও দেখে নেয়, সেটা কথায়ও লেখা থাকে, সংখ্যায়ও লেখা থাকে, দেখে নিয়ে তারপর সে সই করে, সে দায়বদ্ধ হলো। তাহলে এখানে মেইনলি বিলে তিনটে পার্টি থাকে। একটা হচ্ছে ড্রয়ার, আরেকটা হচ্ছে ড্রয়ি, আর একটা হচ্ছে পেই। ড্রয়ার হচ্ছে যে হুন্ডির লেখক, যে লেখে হুন্ডি, যে বিক্রি করেছে, যার গরজ বেশি, কারণ যে টাকা পায় তার গরজ বেশি থাকে, তাই তো। সে লিখবে, কার হয়ে লিখবে? যার কাছ থেকে টাকা পায় তার হয়ে লিখবে, লিখে এবার যার কাছ থেকে পায় তাকে বললো মুখটা সই করে দেয়, অ্যাকসেপ্ট কথাটা লিখে সই করে দেয়। সে লিখে দিল, সই করে কাকে দেবে? ড্রয়ারকে দেবে। আর পেই হচ্ছে হুন্ডিটার মেয়াদ পূর্তির দিন যার কাছে থাকবে সে হচ্ছে পেই। সে ড্রয়ার নিজে হতে পারে, কারণ ওর কাছে হুন্ডি কাউকে না দিয়েও নিজের কাছে রেখে দেয়, তাহলে সেই পেই হয়ে যাবে। অথবা সে যদি ব্যাংকে ভাঙায়, তার সঙ্গে সঙ্গে টাকার দরকার, হুন্ডিটা ব্যাংকে ভাঙিয়ে নিল, ব্যাংক কিছু টাকা কেটে বাকি টাকাটা ওকে দিয়ে দিল, ড্রয়ারকে দিয়ে দিল। তাহলে হুন্ডিটার মেয়াদ প্রতিদিন কার কাছে থাকবে? ব্যাংকের কাছে থাকবে। সেখানে টাকাটা কে পাবে? ব্যাংক পাবে। তাহলে সেখানে পেই কে হবে? ব্যাংক হবে। অথবা এ কী করতে পারে? ড্রয়ার কী করতে পারে? হুন্ডিটা ওর কাছে যে টাকা পায় তাকে দিয়ে দিতে পারে, তাকে বলে এন্ডোর্সি, যাকে এন্ডোর্স করে, সত্তান্তর করে। আগে ড্রয়ারের সত্ত্ব ছিল, পরে আরেকজনকে হুন্ডিটা দিয়ে দিল। কেন? ওই সমপরিমাণ টাকা সেও পায় আবার ড্রয়ারের কাছ থেকে, ঠিক আছে। তো তাহলে পেইটা কে হবে? সেক্ষেত্রে এন্ডোর্সি হবে, মেয়াদ প্রতিদিন এন্ডোর্সি টাকাটা পাবে। অথবা বিলটা কালেকশন জন্য ব্যাংকে দায়িত্ব দিয়ে দিল যে বিলের টাকাটা কালেকশন করে আমার কাছে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিল, হ্যাঁ, এটা বিল সেন্ড টু ব্যাংক ফর কালেকশন, এটাও হতে পারে। অনেকগুলো ঘটনা ঘটতে পারে। তাহলে এখানে মেইনলি তিনটে পার্টি আছে, একটা হচ্ছে ড্রয়ার, একটা হচ্ছে ড্রয়ি, আর একটা হচ্ছে পেই। ড্রয়ার হচ্ছে রাইটার অফ দ্য বিল, বিল লেখে যে। ড্রয়ি হচ্ছে অ্যাকসেপ্টার অফ দ্য বিল, যে অ্যাকসেপ্ট করে, যে মেনে নেয়। আর পেই হচ্ছে রিসিভার অফ দ্য বিল, যে বিলের টাকাটা পাবে, তাকে বলছি আমরা পেই, ঠিক আছে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বিলের টাকাটা কবে শোধ, ঠিক আছে। 3 মাসে হতে পারে, 2 মাসে হতে পারে, 4 মাসে হতে পারে, যে ক মাসেই শোধ হোক না কেন, সেই টাকাটা একটা এক্সট্রা ডেট টাইম তাকে দেওয়া হয়। শোধ হওয়ার মানে মেয়াদ শেষ হয়ে গেলে তাকে 3 দিন অতিরিক্ত সময় দেওয়া হয়। এটাকে বাংলায় বলে রেয়াতি দিবস, ইংরেজিতে বলে ডেট অফ গ্রেস। 3 দিনের গ্রেস দেওয়া হয়। যেমন ধরো 1 জানুয়ারি যদি বিলটা লেখা হয়, অ্যাকসেপ্ট করে ড্রয়ি, সেই 3 মাসের যদি বিল হয় সেটা শোধ হবে কবে? সেই বিলটা শোধ হবে 1 জানুয়ারি হলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। 3 মাসে 1 তারিখ হলে 3 মাস হয়ে যাচ্ছে, আরও 3 দিন যোগ হবে, যেমন 4 এপ্রিল, হ্যাঁ, 4 এপ্রিলে বিলের টাকাটা শোধ হবে। 2 মাসের হলে যদি জানুয়ারি মাসে বিল হতো, ফেব্রুয়ারি, মার্চ মাসে, তাহলে 1 তারিখ হলে 2 মাস হয়ে যেত, আরও 3 দিন যোগ করো, তাহলে মার্চের 4 তারিখে শেষ ডেট অফ ম্যাচুরিটি হবে, ঠিক আছে। ওই ডেটে ড্রয়িকে টাকাটা শোধ করে দিই। এইভাবে আসছে বিলের হিসাবগুলো। আমি এখানে পার্টি থাকবে বললাম, 3টে পার্টি থাকে মেনলি, একটা ড্রয়ার, একটা ড্রয়ি, একটা পেই। অনেক সময় ড্রয়ার নিজেই পেই হয়ে যেতে পারে যদি বিলটা ওর কাছে রেখে দেয়, ড্রয়ার নিজের কাছে বিল রাখে। আমি পরপর এগুলো এন্ট্রিগুলো বলছি, তোমরা একদম নোট করো। আগে ড্রয়ার ড্রয়ি দুজনের নামে করো, বাঁ দিকে লিখবে ড্রয়ার, ডান দিকে লিখবে ড্রয়ি। পরপর ট্রানজ্যাকশানগুলো আর এন্ট্রিগুলো লিখতে থাকো, ঠিক আছে। 1 নম্বর আমি বলছি, 1 নম্বর ট্রানজ্যাকশান হচ্ছে ফর গুডস সোল্ড। ফর গুডস সোল্ড, দ্রব্য বিক্রি করার জন্য। ড্রয়ারের বইতে হবে কি?
ড্রয়ারটা গুডসটা বিক্রি করবে, যে বিল লেখে যে বিক্রি করে সেই তো টাকা পাবে, আর যে কিনবে টাকাটা শোধ করতে হবে, তাকে বলছি ড্রয়, যে কেনে। হ্যাঁ, তাহলে ড্রয় বইতে প্রথম এন্ট্রি হবে গুডস সেল করার জন্য, এন্ট্রিটা হবে কাস্টমারকে সেল করবে, যাকে বিক্রি করে তার কাছে তারা ডেটার বা কাস্টমার হয়, যাকে বিক্রি করা হয়। তাহলে এখানে ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট বা কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। আর ড্রয়ের বইতে কী হবে, ড্রয় গুডসটা কিনেছে, ড্রয়ের কাছে হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, গুডস কিনছে সে, টু ক্রেডিটার বা সাপ্লায়ার অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে একজন হচ্ছে ডেটার অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, আর একটা হচ্ছে ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস, ড্রয়ের বইতে হচ্ছে। আচ্ছা, ড্রয়ারের বইতে হবে যে বিক্রি করছে তার বইতে হবে প্রথম ট্রানজ্যাকশন হবে ফর গুড সোল্ড হচ্ছে ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু, এন্ট্রিটা হবে ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। আর যে কিনছে তার বইতে হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার অ্যাকাউন্ট বা সাপ্লায়ার অ্যাকাউন্ট, এটা প্রথম এন্ট্রি। এরপরে বিলটা তো ড্রয়ার লিখে ড্রয় সেটা অ্যাকসেপ্ট করে ড্রয়ারকে দিয়ে দেবে। তো ড্রয়ার সেখানে কী হচ্ছে, বিলটা পাচ্ছে, তাই তো, ফর অ্যাকসেপ্টেন্স রিসিভ বাই ড্রয়ার। যদি ড্রয়ার অ্যাকসেপ্টেন্স বিলটা যদি পায় তাহলে কি এন্ট্রি হবে, ড্রয়ার কাছে হবে বিল রিসিভেবল অ্যাকাউন্ট, আর ড্রয়ার কাছে কী হবে, বিলস পেয়েবল অ্যাকাউন্ট। ড্রয়ার কাছে হবে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ড্রয়ি, মানে যে অ্যাকসেপ্ট করেছে তার অ্যাকাউন্ট নামটা আসবে। যদি এখানে এ ড্রয়ার হয়, বি যদি ড্রয়ি হয়, তাহলে এর বইতে লিখবো বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বি অ্যাকাউন্ট, আর বি এর বইতে কী হবে, এ অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল অ্যাকাউন্ট। ঠিক আছে, বি এর বইতে হবে এ অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবল অ্যাকাউন্ট। মানে বিলটা এ বিকে বলেছে অ্যাকসেপ্ট করেছে, বি অ্যাকসেপ্ট করে একে দিচ্ছে, এর কাছে হবে এটা বিল রিসিভেবল, আর বি এর কাছে হবে এটা বিলস পেয়েবল, সে দায়বদ্ধ, তাই তো, ওই তারিখে। এইবারে 3 মাস পরে বিলের টাকাটা যখন শোধ হবে, যদি সে সঙ্গে সঙ্গে 3 মাস পরে যদি শোধ করে দেয়, যদি বি টাকাটা দিয়ে দেয় একে, তাহলে এর কাছে হবে ক্যাশ অবলিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল, বিল ওর টাকা পেয়ে যাচ্ছে। আর বি এর ক্ষেত্রে কী হবে, বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অবলিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, বি এর ক্ষেত্রে এখানে এ কী করতে পারে, বিলটা নিজের কাছে না রেখে যদি ব্যাঙ্কে ভাঙায়, যখন বিলটা পেলে তখন বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বি হলো। ঠিক আছে, কিন্তু এ কী করলে, এর সঙ্গে সঙ্গে টাকার দরকার, সে ব্যাঙ্কে ভাঙাবে। তার বিলটা ছিল 10,000 টাকার বিল ছিল, 5% ব্যাঙ্ক কেটে নিল ডিসকাউন্ট বাবদ। 10,000 টাকা 5% কত টাকা হয়, 500 টাকা ব্যাঙ্ক কেটে নিল। ঠিক আছে, আচ্ছা, এখানে এন্ট্রিটা কী হবে, এ টাকা পাবে কত, তাহলে 10,000 পুরোটা পাবে না ব্যাঙ্কের কাছ থেকে, 9,500 টাকা পাবে, আর 500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট বাবদ কেটে নেবে, কারণ 3 মাস ব্যাঙ্কে ওয়েট করতে হবে। এর বইতে এন্ট্রিটা হবে ব্যাঙ্কে ভাঙানোর জন্য, যদি এন্ট্রি হয় তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল। বিলটা কোথায় চলে গেল, ব্যাঙ্কের কাছে চলে গেল, বিল রিসিভেবলটা ক্রেডিট হয়ে যাবে। তাহলে এখানে টাকা পেলো এ কত, 9,500 টাকা পেয়ে গেল ব্যাঙ্কের কাছ থেকে, ব্যাঙ্ক ডেবিট হয়ে গেল, এর নামে জমা হয়ে গেল। আর ডিসকাউন্ট বাবদ টাকাটা ব্যাঙ্ক কেটে নিল 500 টাকা, 500 টাকাটা ডেবিট হবে, আর বিলটা ক্রেডিট হয়ে যাবে, যেহেতু বিলটা ব্যাঙ্কের কাছে চলে গেছে। অথবা এ কী করতে পারে, এই বিলটা সিকে এন্ডোর্স করতে পারে, ব্যাঙ্কে না ভাঙিয়ে সি আবার এর কাছে 10,000 টাকা পায়, সিকে এন্ডোর্স করে দিতে হবে। এন্ডোর্স করলে কী হবে, এর বইতেই হবে এন্ট্রিটা, সিকে দিচ্ছে যেহেতু সি অ্যাকাউন্ট ডেবিট হবে, সি হচ্ছে এখানে এন্ডোর্স সি, আর বিলটা চলে যাচ্ছে বলে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট হবে, এটা করতে পারে। অথবা বিল ব্যাঙ্কে পাঠাতে পারে কালেকশনের জন্য, ওটা হবে এর বইতেই করতে হবে, তখন যখন কালেকশনের জন্য পাঠাবে তখন বিলস ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট। ঠিক আছে, এগুলো মোটামুটি এর বইতে এই এন্ট্রিগুলো হয়। আর এখানে দেখতে হবে যে ম্যাচুরিটি রেটে বিলের টাকাটা বি শোধ করলো কিনা, বি যদি শোধ করে দেয় তাহলে এ টাকাটা পেয়ে যাবে, যদি এর কাছে বিলটা থাকে, এ যদি পেই হয়। আর যদি বি ব্যাংকের কাছে বিল থাকে, ব্যাংক টাকাটা পেয়ে যাবে। আর যদি এন্ডোর্সির কাছে বিল থাকে তাহলে মেয়াদান্তে কে পাবে, এন্ডোর্সি বিলের টাকাটা পেয়ে যাবে, দেবে টাকে ড্রয় দেবে টাকা, তাই তো। ড্রয় যখন টাকা দেবে মেয়াদ পূর্তির দিন, তাহলে ড্রয়ের বইতে অ্যাকাউন্ট এন্ট্রি কী হবে, বিলস পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অবলিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই বিলটা যদি এর কাছে থাকে তাহলে এর বইতে কী এন্ট্রি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অবলিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার সে যদি এটা ব্যাঙ্কের কাছে থাকে তাহলে ব্যাঙ্ক টাকা পেয়ে যাবে, আর যদি এন্ডোর্সের কাছে বিলটা থাকে তাহলে এন্ডোর্সি টাকা পেয়ে যাবে। টাকাটা পেমেন্ট করবে কে, সেই বি টাকাটা পেমেন্ট করবে, বিয়ের বইতে একই এন্ট্রি হবে, কোনো চেঞ্জ হবে না। এ বিলটা নিয়ে যা খুশি করুক না কেন, হ্যাঁ, মেয়াদ অন্তে বিকে বিলের টাকাটা দিয়ে। আপাতত এই অবধি থাক, এর পরের দিন আমি ডিসঅনার নিয়ে আলোচনা করি। ঠিক আছে।